প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। কারণ অনেকজন পড়াশোনা করছো না, ভালো থাকবেই। তোমরা সবাই পড়াশোনা করবেই, জানি না আমরা কতটা বোঝাতে পারছি বা কতটা সাহায্য করতে পারছি তোমাদেরকে। তো যতটুকু পারছি এই অবস্থাতে সাহায্য করার চেষ্টা করছি। আমাদের ফোন, হোয়াটসঅ্যাপ সব খোলাই আছে তোমাদেরকে সাহায্য করার জন্য। দেখো, আমাদের টপিকে চলে যায় আজকে ম্যাগনেটিজম পার্ট 8। আগের দিন ক্লাসের ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়েছে যে সলিনয়েডের ক্ষেত্রে কোন দিকটা এস নেব, কোন দিকটা এন নেব। বলেছিলাম কি, যেদিক থেকে দেখে মনে হবে যে তড়িৎ প্রবাহমাত্রা ক্লকওয়াইজ সেই দিকটা হবে কি এস মেরু, আর যেদিক থেকে দেখে মনে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হবে কি এস মেরু। দেখো, এটাকে আমি নিয়েছি, ধরুন এটা সলিনয়েডের যে কোনো একটা দিক, এদিকে আরও আছে ওইদিকেও আছে, আমি যে কোনো একটা ক্রস সেকশন নিয়েছি। তাহলে এটা হচ্ছে কি কারেন্টের অভিমুখ। তাহলে আমি এদিকে দেখতে পাচ্ছি কি কারেন্টটা ক্লকওয়াইজ, তা আমি ক্লকওয়াইজ দেখছি, কিন্তু তুমি দেখবে ওটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো, আমি হাতটায় তোমাদের ঘুরিয়ে দিলে বুঝতে পারবে। দেখো, তাহলে আমি দেখছিলাম এই দিকটা, তাহলে এই দিকটা কী আছে ক্লকওয়াইজ, তুমি এখন ক্লকওয়াইজ দেখছো, আর এই দিক হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কী বললাম, যে আমি যদি এই সাইডে দেখে ক্লকওয়াইজ দেখি, তুমি ওই সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখবে। তাহলে আমি এখানে দেখছি কি ক্লকওয়াইজ, মানে আমার দিকে উৎপন্ন হবে কি মেরু, এস মেরু উৎপন্ন হবে। আর তুমি দেখছো ওই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই দিকটা হবে কি এন মেরু। তোমার দিকে তৈরি হবে এন মেরু, আর আমার দিকে তৈরি হবে এস মেরু। এবার ছবির কোনো সলিনয়েডকে এভাবে দেখা যায় না, অসুবিধা হয়, সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তবে মেন জিনিসটা মনে রাখবে যে প্রবাহ যেদিক থেকে দেখে মনে হবে ক্লকওয়াইজ সেদিকটা হবে কি এন এস মেরু, আর যেদিকে অ্যান্টি ক্লকওয়াইজ সেটা এন মেরু। আমি এটা কি বললাম, এটা আমি দেখছি ক্লকওয়াইজ, তুমি দেখবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটা বলতে চাইছি যে এদিকে যদি একটা সিঙ্গেল কয়েলের ক্ষেত্রে একদিকে যদি এন হয়, অপর দিকে এস হবে, বা এদিকে এস হলে এদিকে এন হবে, সেটা তোমার দেখার উপর নির্ভর করছে যে কোন দিক থেকে দেখে ক্লকওয়াইজ মনে হচ্ছে, কোন দিক থেকে দেখে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে। এর প্রবাহটা এরকম আছে, তাই কি হচ্ছে আমার দিকে দেখে মনে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এদিকে উৎপন্ন হবে কি এন মেরু, আর এদিকে হবে এস মেরু। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এদিকটা হচ্ছে কি এন মেরু, আর এদিকে দেখে মনে হচ্ছে কি দেখো ক্লকওয়াইজ দেখছো, এদিকটা এদিকে দেখছো ক্লকওয়াইজ, তাহলে ওই দিকটা হচ্ছে এস মেরু, আর এদিকটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এন মেরু। এই যে এন অ্যান্টি ক্লকওয়াইজ এন মেরু, ক্লকওয়াইজ এস মেরু। দেখো, আমরা লাস্ট টপিক পড়েছিলাম কি আগের দিনে, চৌম্বক বল। চৌম্বক বল কত ছিল, এফ ইকুয়াল টু এফ এম ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে এই চৌম্বক বলটা সর্বোচ্চ কখন হবে, যখন সাইন থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কী হবে ভি পারপেন্ডিকুলার টু বি। তাহলে সর্বোচ্চ চৌম্বক বল কত হবে, এফ এম সমান কিউ ভি বি। এবার দেখো, আমি যদি কিউ ইকুয়াল টু 1 কুলম নিই, মানে 1 কুলম ধনাত্মক আধান, ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, ধরো 1 মিটার পার সেকেন্ড বেগে একটা 1 কুলম আধান একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, নিয়ে এখানে এফ এম ইকুয়াল টু 1 নিউটন, সে সর্বোচ্চ, এটা কি সর্বোচ্চ বল, সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করলো। তাহলে কত হবে, বি ইকুয়াল তখন কত হবে 1 হয়ে যাবে, তাহলে বল কি 1 টেসলা। এটা কেমন হলো, যদি 1 কুলম ধনাত্মক আধান চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে যদি সর্বোচ্চ 1 নিউটন বল, এটা মানে হচ্ছে লম্বভাবে প্রবেশ করছে, সর্বোচ্চ 1 নিউটন বল বলা মানে হচ্ছে লম্বভাবে প্রবেশ করছে। তাহলে 1 নিউটন বল অনুভব করলে
সেই চৌম্বক ক্ষেত্রকে বলা হয় কি 1 টেসলা। ঠিক আছে, তো সংজ্ঞাটা কি দাঁড়ালো? 1 কুলম্ব ধনাত্মক আধানযুক্ত আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থেকে যদি সর্বোচ্চ 1 নিউটন মানে কত, ভি পারপেন্ডিকুলার টু বি হ্যাঁ প্রয়োগ করতে হবে, তাহলে সর্বোচ্চ বল অনুভব করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রে বলা হবে কি 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এই সংজ্ঞাটা মনে রাখবে, মাঝে মাঝে দেয় এটা পরীক্ষাতে, নোট করে নাও। দেখো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বুঝবো, এখানে যতগুলো বলরেখা উঠেছে এখানে ততগুলোই ঢুকেছে সেম, বা আর ভালো হবে কি, ধরো এদিকে আছে এন মেরু আর এদিকে এস, তাহলে বলরেখা হবে পরস্পরের সমান্তরাল হবে, যে চৌম্বক বলরেখাগুলো হবে সব কি হবে, পরস্পর সমান্তরাল হবে। এবং যে কোনো জায়গায় ধরো এখানে একটা একক ক্ষেত্রফল কল্পনা করলাম, সেখানে এটার মধ্যে যটা চৌম্বক বলরেখা পাস করবে, আমি এখানে যদি একক ক্ষেত্রফল কল্পনা করি বা এই ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে কি সেম বলরেখা পাস করবে। তাহলে যে কোনো জায়গাতে আমার কি হবে, একটা ক্ষেত্রফল কল্পনা করলে তার মধ্যে কি সমান সংখ্যক বলরেখা পাস করবে এবং বলরেখাগুলো কি হবে, পরস্পরের সাথে সমান্তরাল হবে। এটা হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য। আবার ধরি কি 1 নাম্বার, চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল হবে, চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল হবে কার সাথে, একে অপরের সাথে, একে অপরের সহিত। আর 2 নম্বর কি, চৌম্বক ক্ষেত্রে যে কোনো জায়গায় একক ক্ষেত্রফল মিলে ওই ক্ষেত্রফলের মধ্যে অতিক্রান্ত বলরেখা সব জায়গায় এই ক্ষেত্রফলটা যেখানেই নাও না কেন সব জায়গায়, এখানে দুটো হলে এখানে দুটো হবে, যদি এখানে কল্পনা করি এখানেও দুটো হবে, সব জায়গায় দুটোই পাস করবে, তবে এটা বলো কি সুষম ম্যাগনেটিক ফিল্ড। এরপর দেখবো কি, এই সুষম ম্যাগনেটিক ফিল্ডের যদি কোনো আহিত কণা গতিশীল থাকে তাহলে তার গতিপথ কেমন হবে। দেখো ট্র্যাজেক্টরি অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, আমরা ইউনিফর্ম নিয়েছি, না নিলে আমাদের একটু অসুবিধা হবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউনিফর্ম নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানি আগে কি, এই চৌম্বক বল এফ এম ইকুয়াল টু কত হবে, কিউ ভি বি সাইন থিটা। চৌম্বক বলের মান, শুধু মানটা লিখেছি, কোনো ভেক্টর দিনই, বাট এখানে লিখতে এরকম হবে। তাহলে দেখো কেস 1, যদি 1 নম্বর ক্ষেত্রে দেখি, যদি কোনো আহিত কণা যদি স্থির থাকে, তাহলে আহিত কণা তাহলে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো আহিত কণা যদি স্থির থাকে তাহলে তার উপর কোনো বল অনুভব হবে। দেখা যাক, আহিত কণা স্থির মানে কি, ভি ইকুয়াল টু 0,
ভেলোসিটি শূন্য, তাহলে এফ কত হবে, তাহলে ভি এর মানটাও শূন্য হবে। তাহলে এফ এম কত হয়ে যাচ্ছে, কিউ ইন্টু শূন্য ইন্টু বি সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে কোনো চৌম্বক বল অনুভব করছে না। তাহলে কোনো বল যদি অনুভব না করে তাহলে সেই কণাটা গতিশীল হবে না। তাহলে কি কোনো চৌম্বক বল অনুভূত হবে না, তাই কণাটির সঞ্চার হবে না। তাহলে আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে কি হবে, তার কোনো রকম সঞ্চার হবে না। এবার কেস বি দেখি। ধরো না ভি এদিকে কাজ করছে, মানে আসছে চৌম্বক ক্ষেত্র এদিকে, বি আর ভি হচ্ছে কি পরস্পর সমান্তরাল। অর্থাৎ কি আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকে, তাহলে আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকে, অর্থাৎ কি বলেছে ভি প্যারালাল টু বি, অতএব কত হবে থিটা ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। তাহলে থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 0, অতএব এফ এম কত হবে, কিউ ভি বি ইন্টু সাইন থিটা সমান হচ্ছে কিউ ভি পি ইন্টু 0 সমান 0। তাহলে এক্ষেত্রেও কি কোনো চৌম্বক বল অনুভব করছে না। যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকে তাহলে চৌম্বক বল অনুভব করছে না। তাহলে এই যদি কোনো চৌম্বক বল অনুভব না করে তাহলে সে যে পথে যাচ্ছে সেই পথেই যাবে। ধরো একটা কণা এখানে যাচ্ছে এদিকে, একে আমাকে যদি তার গতিপথ থেকে পাল্টানোতে প্রয়োজন হয় বা পাল্টাতে চায় তাহলে আমাকে কোনো বল অনুভব করতে হবে। যাচ্ছে এদিকে, আমি এদিকে বল প্রয়োগ করলে এদিকে বাঁকবে, এদিকে বল প্রয়োগ করলে এদিকে বাঁকবে। তাহলে এ কোনো বল অনুভব যদি না করে তাহলে যে পথে যাচ্ছিল সেই পথে যাবে, অর্থাৎ সে সরলরেখা বরাবরই যাবে। কেন সরলরেখা বলছি, কারণ ভি হচ্ছে কি এটা বেগ ভেক্টর কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট দিক আছে, সেটা কোনটা এই সরলরেখা বরাবর। তাহলে কি হবে কোনো চৌম্বক বল অনুভব না হওয়ায় কণাটি আগের পথে যাবে, অর্থাৎ সঞ্চার পথ হবে কি, সঞ্চার পথ হবে সরল রেখা বা স্ট্রেট লাইন। তাহলে সঞ্চার পথ কেমন হবে, স্ট্রেট লাইন, কারণ সে কোনো বল অনুভব করছে না। এরপরে যদি কেস এরকম হয় যে বি আছে এদিকে আর ভি প্রবেশ করছে এদিকে, মানে একে অপরের সাপেক্ষে লম্বভাবে যদি প্রবেশ করে সেক্ষেত্রে কেমন হবে। যদি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে গতিশীল থাকে, অর্থাৎ কি ভি পারপেন্ডিকুলার টু বি, সেক্ষেত্রে কেমন হবে।
দেখো ধরে নাও চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি বোর্ডের তল যেটা আছে তার সাপেক্ষে লম্ব, মানে বোর্ড থেকে এরকম চৌম্বক ক্ষেত্র আছে যে কোনো জায়গাতেই বোর্ডের তলের সাথে লম্ব, বোর্ডের তলের সাথে লম্ব। এবং কণাটা পি বিন্দুতে প্রবেশ করছে, তার অভিমুখ কোন দিকে? ভি এর দিকে। তাহলে কণাটা প্রবেশ করছে কোন দিকে? এদিকে। আর চৌম্বক ক্ষেত্র আছে কেমন? বোর্ডের সাথে লম্ব, তাহলে কি পরস্পর সাপেক্ষে লম্ব। তাহলে আগে আমরা কি দেখেছিলাম একবার, এটা যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ হয় আর যদি কণার গতির অভিমুখ হয়, আর চৌম্বক বল কেমন হয়? এর সাথে লম্ব হবে। কি ফ্লেমিংয়ে বাম হাত দেখতে পারি, বাম হাত কেমন? এটা কি চৌম্বক ক্ষেত্র অভিমুখ, এটা ছিল কি কণার গতি অভিমুখ, এটা বলের অভিমুখ, এটা চৌম্বক ক্ষেত্র অভিমুখ, এটা কণার গতি অভিমুখ, আর এটা চৌম্বক বলের অভিমুখ। বা আমি দেখতে পারি কেমন? ডান হাত দিয়ে কেমন? এটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করছে? চৌম্বক কণাটার গতিবেগ, এবং এই অঙ্গুলিগুলো চৌম্বক ক্ষেত্র অভিমুখ। তাহলে এই তল এই দিকে কি হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে, চৌম্বক বলের অভিমুখটা হবে কোন দিকে? এদিকে লম্ব হবে। তাহলে দেখো তো এখানে চৌম্বক বল করছে কোন দিকে? অপর দিকে। দেখাচ্ছি, চৌম্বক বল আছে কোন দিকে? অপর দিকে, তলের সাথে লম্ব, কণাটা প্রবেশ করছে সেটা লম্ব হবে। তাহলে কি হবে? চৌম্বক বলটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। বা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী কেমন হবে? চৌম্বক ক্ষেত্র ওপর দিকে কাজ করছে, হয়েছে। এদিকে কাজ করছে কি ভি, চৌম্বক ক্ষেত্র লম্ব, তাহলে কণাটার বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে কেমন হচ্ছে? এদিকে এফ কাজ করছে ও বিন্দুর দিকে। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, বোর্ডের তলের সাথে লম্ব বলেছি, এটা কণাটা গতি অভিমুখ, আর এটা আসছে কোন দিকে? এইদিকে, মানে তলের সাথে লম্ব কোন দিকে? ও বরাবর। তাহলে কি লিখবো? মনে করি চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি, খাতার লিখলাম, ওখানে আমার বোর্ড আছে কিন্তু খাতা লিখলাম, আমার খাতায় লিখবে, খাতার তলের সাথে লম্বভাবে বহির্মুখে ক্রিয়াশীল। তাহলে এইদিকে ক্রিয়াশীল, বহির্মুখে ক্রিয়াশীল। এবং কি পি বিন্দুতে আহিত কণা ভি বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ বা লম্বভাবে গতিশীল। গতিশীল। তাহলে চৌম্বক বল কত হবে? তাহলে ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে? F m equal to Q V B sin 90 সমান হচ্ছে কত? Q V B, যেখানে Q হচ্ছে কি আধান, V হচ্ছে বেগ, B হচ্ছে চৌম্বক ক্ষেত্র মান। তাহলে দেখো কণাটা যদি এদিকে গতিশীল থাকে তাকে একটা বল অনুভব করছে দেখে, তাহলে সে কি করবে? কণাটার গতিপথকে বিচ্যুত করবে। ধরে নাও কণাটা এরকম গতিশীল থাকার চেষ্টা করছে, চৌম্বক বল ক্রিয়া করছে নিচের দিকে, তাহলে কণাটা কেমন হবে? নিচের দিকে ঘোরার চেষ্টা করবে, ঘুরে যাবে।
কণাটা কিউ বিন্দুতে এলো, তো কণাটা যখন কিউ বিন্দুতে এলো তখন তার হবে কোন অভিমুখটা, এদিকে হলো ভি। তাহলে আবার দেখো অ্যাপ্লাই করো, ওপর দিকে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, এটা অভিমুখ। আবার সে কি হচ্ছে, চৌম্বক বলটা কি হচ্ছে, এফের দিকে ক্রিয়াশীল হচ্ছে, ও এর দিকে। তাহলে সে এখান থেকে এখানে এলো, সেখানেও কি হচ্ছে, ও এর দিকে ক্রিয়াশীল। তাহলে সে দেখবে কণাটা যেখানেই যাক না কেন সবসময় কি হবে, কণাটা যে পথেই যাক না কেন সবসময় তাকে চৌম্বক বলটা কেমন হচ্ছে, ও বিন্দু মুখে ক্রিয়াশীল, ও বিন্দু মুখে ক্রিয়াশীল। তুমি বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, একটা খুঁটি দিয়ে তোমাকে একটা দড়ি নেবে লম্বা, দড়ি নিয়ে নিজেকে এই প্রান্তে বাঁধবে, নিয়ে তুমি সরলরেখা বরাবর চলার চেষ্টা করবে। তুমি সরলরেখা বরাবর যতই চলার চেষ্টা করো না কেন তোমাকে সবসময় বৃত্তাপথে ঘুরিয়ে দেবে। তাহলে এইখানে কি চেষ্টা করেছিল, সরলরেখা বরাবর চলার, কিন্তু বল ওই অভিমুখে ক্রিয়াশীল হয়, একে ঘুরিয়ে দিয়েছে, এখানেও সে ঘুরিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, সবসময় বলটা কাজ করবে কোন দিকে, এদিকে। তাহলে কণাটা কি হবে, এটা বৃত্ত পথে ঘুরবে। তাহলে এরপর কি লিখবো, তাহলে চৌম্বক বলটা এত অনুভব হবে। তো ফ্লেমিং এর বামহস্ত, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে পি বিন্দুতে কণাটির উপর চৌম্বক বল কোন দিকে গিয়ে করছে, ও এর দিকে, পি ও বরাবর ক্রিয়াশীল। এই চৌম্বক বল যদি ক্রিয়াশীল থাকে বললাম তার গতির অভিমুখ পরিবর্তন হবে। তাহলে চৌম্বক বল ক্রিয়ার জন্য কণাটি গতির অভিমুখ পরিবর্তন হয়ে কিউ বিন্দুতে এলে তাহলে কিউ বিন্দুতে চৌম্বক বলের মান কোন দিকে, অভিমুখ হবে কোন দিকে, সেই একই ও বিন্দু দিকে এলে চৌম্বক বলের অভিমুখ হয় কিউ ও বরাবর। তাহলে কিউ বিন্দুতে এলো, সেখানে হচ্ছে কিউ বরাবর, এখান থেকেও সে একই, যে কোনো জায়গায় যাক না কেন সব জায়গাতেই হবে কি, ও এর অভিমুখে। অর্থাৎ কণাটি কি একটা বৃত্তাকার পথ বরাবর আবর্তন করবে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, অর্থাৎ দেখা যায় প্রতিটি বিন্দুতে গতিপথের চৌম্বক বল ও এর অভিমুখী। তাহলে তাই যদি হয় তাহলে কি করবে, তাহলে ও এর অভিমুখে ঘুরছে, তার মানে কি এটা অভিকেন্দ্র বলে যোগান দেবে। তাহলে কি হবে, কণাটি একটি বৃত্তাকার পথে আবর্তন করবে। অতএব কণাটির সঞ্চার পথ হবে
বৃত্তাকার, সঞ্চারপথ হবে বৃত্তাকার। এবার যে তলে কণাটি গতিশীল, দেখো কণাটি হচ্ছে বোর্ডের তলে গতিশীল, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি বোর্ডের থেকে লম্ব, তাহলে কণাটি হচ্ছে বোর্ডের তলে গতিশীল, তাহলে কণাটা কি ঘুরবে, এই বোর্ডের তলে ঘুরবে। তাহলে কি কণাটি যে তলে গতিশীল সেই তলে সমবৃত্তীয় গতিতে আবর্তন করবে। ঠিক আছে, তাহলে কি জিনিসটা পেলাম, যদি কোনো কণা ভি পারপেন্ডিকুলার টু বি হয় তাহলে সে কি বৃত্তপথে আবর্তন করবে। ভি পারপেন্ডিকুলার বি, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি প্রবেশ করে কোনো আহিত কণা তাহলে সে বৃত্তপথে আবর্তন করবে, আর সেই পথটা কোন তলে হবে, যে তলে সে গতিশীল সেই তলেই। এরপর দেখো একটা জিনিস মনে রাখবে, কেউ কারোর পেছনে শুধু শুধু ঘুরে না, কোনো কিছু না পেলে ঘুরবে না। তাহলে এখানে কি বৃত্তপথে ঘুরছে, কেন ঘুরছে, এই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন, সে অভিকেন্দ্র বলের জোগাড় না পেলে বৃত্তপথে ঘুরবে না, ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে না। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে তখনই ঘুরবে যখন সে অভিকেন্দ্র বলের যোগান পাবে, যখন তুমি বন্ধুর কাছ থেকে ভালো কিছু পাবে বা মজার কিছু পাবে বা হয়তো ভালো খেতে হবে, তখনই তার পেছনে ঘুরবে। মানে একটা কিছু উদ্দেশ্য থাকে ঘোরার জন্য, এখানে উদ্দেশ্য হচ্ছে কিছু অভিকেন্দ্র বল। তাহলে কি দেখবো এখানে, যে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল অভিকেন্দ্র বলের মান কত, কি লেখা হয়, এম ভি স্কোয়ার বাই আর। এমটা কি কণাটার ভর, ভিটা কি কণাটার গতিবেগ, আরটা কি যে ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। প্রয়োজনীয় অভিকেন্দ্র বল চৌম্বক বল যোগান দেয়। তাহলে কি অভিকেন্দ্র বলের যোগানটাকে দেয়, চৌম্বক বল দেয়, সেই জন্যই ঘোরে। তাহলে ধরো পিও সমান, দেখো পিও সমান কিউও সমান কি, আর বৃত্তপথের ব্যাসার্ধ ধরি, কণাটির ভর সমান এম। তাহলে এই অনুযায়ী কি লিখতে পারি, অতএব অভিকেন্দ্র বল সমান কি চৌম্বক বল, তাই তো। তাহলে কি লেখা যাবে, এম ভি স্কোয়ার বাই আর সমান কিউ ভি বি। তাহলে এই ভিভি কেটে গেল, তাহলে আর সমান কত আসছে দেখো, এম ভি বাই কিউ বি। তাহলে এটা হচ্ছে কি, যে বৃত্তপথের ব্যাসার্ধে ঘুরবে তার ব্যাসার্ধ, যে বৃত্তপথে ঘুরবে তার ব্যাসার্ধ। তাহলে যদি একটা পি চৌম্বক ক্ষেত্রে একটা আহিত কণা কিউ আহিত কণা যদি ভি বেগে প্রবেশ করে লম্বভাবে, তাহলে সে একটা বৃত্তপথে ঘুরবে এবং সেই বৃত্তপথে ব্যাসার্ধের মান কত হবে, এম ভি বাই কিউ বি। এম ভিটা কি ভরবেগ। তাহলে এখানে দেখো তো, আর প্রপোর্শনাল টু এম ভি লিখতে পারি, বাকি আর প্রপোর্শনাল টু পি, পি বলতে কি মোমেন্টাম, ভরবেগ। তাহলে যার ভরবেগ যত বেশি সে তত বেশি বড় ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরবে, আর যার ভরবেগ কম তার ব্যাসার্ধ কত কম হবে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে ভর বর্ণালী বীক্ষণ যন্ত্র
লাগানো হয়। তাহলে কি এই ধর্মটিকে ভর বর্ণালী বীক্ষণ বা মাস স্পেকট্রোগ্রাফি মাস স্পেকট্রোস্কোপ বা ভর বর্ণালী বীক্ষণ কাজে লাগানো হয়। তাহলে কি বললাম যে আর প্রপোর্শনাল টু এমভি, অর্থাৎ যার ভরবেগ বেশি হবে তার বৃত্তপথের ব্যাসার্ধ বেশি হবে, এবং যার ভরবেগ কম হবে তার বৃত্তপথের ব্যাসার্ধ কম হবে। এবং এই ধর্মটিকে কি ভর বর্ণালী বীক্ষণ বা মাস স্পেকট্রোস্কোপি যন্ত্রে কাজে লাগানো হয়। তাহলে মাঝে মাঝে কোশ্চেন যদি দেয় এরকম এমসিকিউ যে ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রে বা মাস স্পেকট্রোস্কোপি যন্ত্রে কোন ধর্ম কাজে লাগানো হয়? ভরবেগে। তাহলে আর প্রপোর্শনাল টু এমভি। তাহলে আবার দেখো আর কে আমি এইভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু কত ছিল এমভি বাই কিউবি। এমটাকে নিচে নামিয়ে নিয়ে এসো, তাহলে কত ভি বাই কিউ বাই এম বি। এই কিউ বাই এমটাকে বলা হয় কি আপেক্ষিক আধান, স্পেসিফিক চার্জ। এটা নির্ণয়ের প্রয়োজন হয় এই কারণে, দেখো যদি ইলেকট্রনের ভর নিই, কত ইলেকট্রনের ভর কত 9 × 10⁻31, আর চার্জ কত 1.6 × 10⁻16 কুলম্ব। তাহলে আমি শুধু যদি আধানটাকে নির্ণয় করতে যাই কোনো ক্ষুদ্র পার্টিকেলের, তাহলে এই মানটা কি খুবই ক্ষুদ্র, তাই এর যদি সামান্য এরর হয় মানে ভুল হয়ে যায়, তাহলে সেটা কি পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি হয়ে যাবে। কারণ এটা খুবই ক্ষুদ্র রাশি, তার আবার একটু ভুল মানে কি অনেক ভুল। আমি যদি কিউ বাই এম নির্ণয় করি, দেখো কিউ বাই এম কথা হচ্ছে, আমি সংখ্যা করে নিচ্ছি না, তাহলে দেখো উপরে আসছে কত 10⁻⁻6, নিচে আছে 10⁻16, 10⁻13, 31, কত আসছে 10⁻16 প্লাস 31, 10⁻15। এটা কি বৃহৎ রাশি, 10⁻15 কি বৃহৎ রাশি। তাহলে এই বৃহৎ রাশিটাকে পরিমাপ করা খুবই সহজ হয়, তাই এটাকে কিউ বাই এম এর গুরুত্বটা এটাই যে কিউ বাই যদি কোনো আধান নির্ণয় করার ক্ষেত্রে বা ভর নির্ণয় করার ক্ষেত্রে খুবই মানটা ক্ষুদ্র হয়, ত্রুটি হলে সেটা খুবই অসুবিধাজনক হয়। কিউ বাই এম এর মানটা কি একটা বৃহৎ পরিমাণ হয়, তার জন্যে এটা নির্ণয় করা খুবই সুবিধাজনক। দেখো এবার কেস দিই কিছু একটা, এই কেসটা এই যেটা লেখাচ্ছি সেটা হচ্ছে কি অঙ্ক আসবে, এগুলো থেকে খুবই অঙ্ক আসে, এমসিকিউ আসে। কেস 1, ধরুন দুটি কণা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, দুটির ভরবেগ সমান, তাহলে তাদের বৃত্তপথের ব্যাসার্ধ কেমন হবে? তাহলে কি লিখলাম, দুটি আহিত কণার ভরবেগ সমান বলে ভরবেগ সমান লিখলাম। তাহলে কি হবে দেখো, আর সমান কত লেখা আছে এমভি বাই কিউবি। তাহলে এমভিটা কি ভরবেগ, পি বাই কিউবি। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে আর প্রপোর্শনাল টু 1/কিউবি। তাহলে দুটি কণার ব্যাসার্ধের অনুপাত কত হবে, R1:R2 সমান কত আসবে 1/Q1 B1 1/Q2 B2। কেমন লিখতে পারি 1/Q1 B1
ইজ টু কিউ টু বি টু বাই ওয়ান, বা কথা আসছে কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু বি টু বাই বি ওয়ান। R1 is to R2, এটাকে এখানে লিখছি আমি, যদি B1 ইকুয়াল টু B2 ইকুয়াল টু B হয়, অর্থাৎ তারা যদি একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল, তখন কি হবে, দুটোরই B সমান, তাহলে কত হবে R1 is to R2 সমান কত হবে Q2 বাই Q1। তিন নাম্বার, কোনো অসুবিধা নেই তো, থাকলে জানাবে অবশ্যই। কেস 2, যদি কণা দুটির গতিশক্তি অর্থাৎ E সমান হয়, সেক্ষেত্রে কেমন হবে, দেখো আর ইকুয়াল টু কত লিখছি, তাহলে দেখো এ ভাবটা আছে আমার, আমরা জানি কত ই ইকুয়াল টু গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার, আমি একে ওপর নিচে এম দিয়ে গুণ করছি, কেমন হাফ এম স্কোয়ার করলাম, নিচে এম দিয়ে ভাগ করতাম, তাহলে একই থাকলো ইন্টু ভি স্কোয়ার, তাহলে কত আসছে হাফ এম ভি দা হোল স্কোয়ার বাই এম, ভরবেগ সমান কি লিখবো, মোমেন্টাম পি, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম, তাহলে এই দুটো থেকে কি লিখতে পারি, পি স্কোয়ার ইকুয়াল টু 2mE, অতএব পি সমান √2mE, আর পি সমান কি mv, তাহলে এটা কি ফর্মুলা হচ্ছে কি পি সমান √2mE। তাহলে দেখো যদি আর ইকুয়াল টু কত হয় mv বাই qb, তাহলে কি লিখবো আমি √2mE বাই qb, ঠিক আছে। তাহলে কত হবে R1 is to R2 কত হবে √2m1 E1 by Q1 B1 is to √2m2 E2 by Q2 B2। এখানে কি বলে দেওয়া আছে, ধরে নেওয়া আছে কি E1 equal to E2 বলে দেওয়া আছে, তারা একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল, অর্থাৎ B1 equal to B2। তাহলে দেখো এই 2 2 কাটবে, ই কেটে গেল, আর থাকলো কি শুধু থাকলো কি √m1 by Q1 is to √m2 by Q2 বা m2 by Q1 into Q2 by √m2 সমান আসছে কত m1 by m2 into Q2 by Q1। তাহলে যদি একই চৌম্বক ক্ষেত্রে দুটো একই গতিশক্তি সম্পন্ন কণা, আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে তাদের বৃত্তপথের ব্যাসার্ধ অনুপাত কত হবে, এটা তাদের ভরের অনুপাতের বর্গমূল ইন্টু Q2 বাই Q1, মনে রাখবে। এরপর যদি এরকম হয়
দুটি আহিত কণা যেমন প্লাস আছে একটা মাইনাস, তার মানে কি এদের মধ্যে একটা কি পটেনশিয়াল আছে ভি। তাহলে এখানে যদি আহিত কণা থাকে যদি প্লাস কিউ, তাহলে এ কি বিকর্ষণ করবে আর এ আকর্ষণ করবে, এখানে একটা চৌম্বক বল এটা তড়িৎ বল অনুভব করবে। তাহলে এর জন্য কণাটা কী হবে, ত্বরান্বিত হবে বা একটা গতি পাবে। দেখো প্লাস একে ঠেলছে আর মাইনাস একে টানছে, এটা কি প্লাস প্রান্ত একটা ব্যাটারি, তাহলে এ ঠেলছে আর এ টানছে, তাহলে কী হবে একটা বল পাচ্ছে, সেটা কি একই অভিমুখে, তার জন্য কী হবে ত্বরান্বিত হবে। আর যদি অপোজিট হয় মন্দীভূত হবে। তাহলে কণাটা যদি এইদিকে গতিশীল হয় তাহলে ত্বরান্বিত হবে, আর এইদিকে গতিশীল হলে মন্দীভূত হবে। কেস 3, যদি আহিত কণা দুটি একই বিভবে ত্বরান্বিত হয়, দেখো যদি বিভবে ত্বরান্বিত হয় তাহলে কেমন হয়, তো সেক্ষেত্রে তার গতিশক্তিটা কত হয়, ই ইকুয়াল টু হয় কত কিউ ভি। যদি কোনো পোটেনশিয়াল বা বিভবে যদি তড়িৎ বিভবে যদি কোনো কণা হয়তো কণা ত্বরান্বিত হয় বা মন্দীভূত হয়, তাহলে তার গতিশক্তিটা কত হয়, কিউ ভির সাথে সমান হয়, যেখানে ভিটা হচ্ছে কি পোটেনশিয়াল, ভেলোসিটি নয় কিন্তু। তো সেক্ষেত্রে কেমন হবে, পি সমান কত লিখবো জানতাম, √2mE, এটা আগে নির্ণয় করেছিলাম কেস 2-তে। তাহলে এর জায়গায় কত বলবো, কিউ ভি, 2m কিউ ভি। তাহলে আর সমান কি লেখা আসছে, 2m কিউ ভি বাই কিউ ভি। তাহলে এই কিউ আর এই কিউ কাটবে, তাহলে কেমন আসছে, √2m ভি বাই √q ইন্টু বি। এবার দেখো v1 সমান v2 আর v1 সমান v2, তাহলে একই চৌম্বক ক্ষেত্রে এবং একই বিভবে ত্বরান্বিত, একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল ও তাদের ত্বরান্বিত করা হয়েছে কি দিয়ে, একই পরিমাণ বিভব দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই লিখতে পারি এভাবে যে আর প্রপোর্শনাল টু, এটাও সমান এটা সমান √m বাই কিউ। কারণ কি দুটোর ক্ষেত্রে ভি এর মান, ভি দুটোর ক্ষেত্রে সমান, ভিও সমান, আর টুটা একটা কনস্ট্যান্ট। তাহলে কেমন আসবে, ব্যাসার্ধ অনুপাত কত হবে, R1:R2 সমান M1Q1:M2Q2 সমান M1/M2 ইন্টু Q1 Q2/M2। এটা কেমন আসছে, √M1 M2 সেটাও কি হবে রুট, আগেরটাতে রুট ছিল না আর এটাতে রুট আছে। কেস 2-তে এখানে রুট ছিল না, এখানে কেস 3-তে রুট আছে। এবার একটা অঙ্ক লিখো। তাহলে এইগুলো বিভিন্ন কেস 3টে বলে দিলাম, অঙ্কেতে যে কোনো সময় যে কোনোটা বলে দেয়, কখনো বলে দেবে একই বিভবে ত্বরান্বিত, কখনো বলে দেবে গতিশক্তি সমান, কখনো বলে দেবে একই ভরবেগে প্রবেশ করলো তাহলে তাদের ব্যাসার্ধ অনুপাত কত হবে,
বা একটার মান বলে দিলে অপরটা বের করতে দেবে। তোমার দেবে সেটা অঙ্ক দেওয়া আছে কিছু, আমি একটা অঙ্ক করাচ্ছি। বলছি কি একটা প্রোটন, একটা নিউট্রন বা একটা আলফা কণা, তিনটা কণা দেওয়া আছে, একটা প্রোটন, একটা আলফা, একটা নিউট্রন। প্রোটন, নিউট্রন ও আলফা, তিনটে কণা একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল। একই চৌম্বক ক্ষেত্রে কেমন হবে? লম্ব হবে, অবিলম্ব হবে, গতিশীল। কণাগুলি ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো যখন যদি তারা একই বিভবে ত্বরান্বিত হয়, তাদের গতিশক্তি সমান হলে। দুটো ক্ষেত্রে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে হবে। অঙ্কটা দেখে নাও, একবার ভালোভাবে পড়ে নাও, ছবি ডিসপ্লে করে দিচ্ছি। তাহলে দেখো এরপর তাহলে একটা চার্জ কত হবে, তাহলে আগে আমাকে জানতে হবে কি প্রোটন, আলফা এবং নিউট্রনের চার্জ এবং মাস জানতে হবে। চার্জ আর একটা মাস। প্রোটনের চার্জকে যদি প্লাস ই ধরি এবং এর মাসকে যদি এম পি ধরি, তাহলে নিউট্রনের চার্জ কত হবে? প্রোটনের সমান প্লাস ই, তাহলে কি কিউ অফ প্রোটন, এটা কি কিউ অফ নিউট্রন, দুটো চার্জ সমান, এর মাস এমপি। নিউট্রনের মাস কত হবে? প্রোটনের দ্বিগুণ 2 mp সমান মাস অফ নিউট্রন। আলফা কণা কত হবে? এর চার্জের দ্বিগুণ, এটা কত হবে? 2 e। আলফা কণার চার্জ কত হলো? 2 e। তারপর কি প্রোটনের দ্বিগুণ বা নিউট্রনের দ্বিগুণ, এবং ভর হবে কি প্রোটনের ভরের 4 গুণ। আলফা কণা কোনটা? হিলিয়াম হয়তো, ঠিক আছে। আধান হবে কোনটা? দ্বিগুণ, প্রোটনের দ্বিগুণ, এবং ভর হবে প্রোটনের 4 গুণ। তাহলে এক নাম্বারটা যাই আমি, এক নম্বর কাছে একে বিভবে ত্বরান্বিত। আমি একটু আগে ফর্মুলাটা কি লেখালাম যে R1 is to R2 সমান কথা বললাম M1 by M2 Q2 by Q1, এরকম লিখেছিলাম। বাকি ছিল তাহলে ফর্মুলাটা R proportional to M1 by Q1, এটা এসছে তো? বেশ আরেকবার দেখে নাও। একই বিভব মানে কত? R equal to MB জায়গায় কত লিখবো? √2 ME by QB সমান √2 MEV। যেহেতু বলেছে একই বিভবে ত্বরান্বিত, তাই আমি কি করব? এখানে ইভি আকারে লিখবো। গতিশক্তিটা কত হবে? ইভি হবে বাই কিউবি, সরি ইউবি এটা কিউবি। তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে আসবে এম বাই কিউ ইন্টু 2√v বাই বি। বা দুটোর ক্ষেত্রে কি বি সমান এবং ভিউ সমান, তাহলে কি কনস্ট্যান্ট পার্ট হবে একটা দুটোর ক্ষেত্রেই। তাহলে কি লিখবো এখানে? আর প্রপোর্শনাল টু এম বাই কিউ। কোনো অসুবিধা? তাহলে কি আসছে? আর প্রোটন ইজ টু আর নিউট্রন ইজ টু আর আলফা সমান কত লিখবো? দেখো এখানে লিখছি m proton by q proton is to m deuteron is to q deuteron is to m alpha by q alpha। সেটা এমপি। কত আসছে দেখো, প্রোটনের মাস থেকে প্রোটনে রেখে দিলাম এমপি, কারণ সবগুলো এমপি আকারে লিখেছি বলে। আর এটা কত হবে?
ই ধরেছি, ই লিখে দিলাম। এটা দেখো এমডি কত আসছে, 2 MT বা এটা কত, এটা হচ্ছে ই ইজ 2, এম কত, এম আলফা 4 MP বাই 2 ই, আধান কত আলফা 2 ই। তাহলে দেখো সকলে কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 1:√2:2। দেখো এই 2 কেটে গেল, 2 থাকলো √2। তাহলে এটা হচ্ছে কি, যদি একই বিভবে ত্বরণিত থাকে তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে, এটা তুমি এগুলো মনে রাখবে ভালো করে, কারণ অনেক অঙ্কতে বলে দেবে না, এগুলো বলে না দিলে অসুবিধায় পড়বে মুখস্থ না থাকলে। যদিও মুখস্থ করা কিছু নয়, সব জানো। ঠিক আছে, এবার কেস 2 দেখো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে গতিশক্তি যদি সমান থাকে, তাহলে দেখো গতিশক্তি সমান মানে কি, 2 নম্বর পার্ট, তাহলে কি R = √2mE/QB। তারা একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল এবং তাদের গতিশক্তি সমান। তাহলে আমি এখানে ইজিলি লিখতে পারবো কি, R = m√m/q × √2e/b। এটা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে R = m√m/q। তার অনুপাত কত হবে এদের, তাহলে RP = RD = R আলফা কত হবে অনুপাতটা, তাহলে কত লিখবো, MP/QP = MD deuteron/Q deuteron √m alpha/Q alpha। এটা কত মান বলেছে, এটা এমপি আছে, এমপি রাখলাম। এটা কত ধরেছি, ই ধরেছি, ই লিখলাম ইজ 2। এটা কত লিখেছি, ডিউটনের মাস কত 2 MP, চার্জ কত কিউ, মানে সত্যি ই সমান মাস কত আলফা কত 4 MP বাই চার্জ কত 2e। হ্যালো, সমস্ত ইগুলো কেটে যাচ্ছে, এমগুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 1:√2:1। কিভাবে হচ্ছে দেখো, এটা মানটা কত হবে, এটা 2/2 আসছে, কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। রুট ফর মানে কত 1, সরি রুট ফর মানে 2, তাহলে 2 কেটে যাবে, তাহলে MP/E কত হবে, RP = RD = R আলফা সমান কত হবে এটা। তাহলে একই গতিশক্তি নিয়ে প্রবেশ করলে তাদের ব্যাসার্ধ অনুপাত কত হবে, 1:√2:1। আর একই বিভবে ত্বরণিত হলে সেক্ষেত্রে কত ছিল 1:√2:2। আশা করি বুঝতে পেরেছো, ভালোভাবে পড়াশোনা করবে। অনেক কষ্ট করে ক্লাস করছি দুপুরবেলাতে। ভালো থেকো, থ্যাংক ইউ।